প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা একটি বিখ্যাত কবিতা সম্পর্কে ধারণা নেব। সেই কবিতাটি আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি এবং হয়তো পড়েছি। কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহর কবি আবু জাফর ওবায়দুল্লাহর বিখ্যাত কবিতা আমি কিংবদন্তির কথা বলছি। কবিতার নাম আমি কিংবদন্তির কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় আমরা প্রেক্ষাপট পর্যালোচনা যদি করি, তাহলে আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের যে সংগ্রাম, বাঙালিদের যে দীর্ঘ সংগ্রামের যে ইতিহাস, সেই দীর্ঘ সংগ্রামের ইতিহাস সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো। আমরা প্রথমে জেনে নিই যে আমাদের এই এইচএসসির বাংলা প্রথম পত্র বইয়ের যে 12টি কবিতা যে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই 12টি কবিতার কয়েকটি কবিতা রয়েছে যেই কবিতার নাম এবং কাব্যগ্রন্থের নাম একই কাব্যগ্রন্থ এবং একই কবিতার নাম যদি হয়, সেই কবিতাটিকে বলা হয় একই কাব্যগ্রন্থের নাম কবিতা। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি কিংবদন্তির কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি। কবির নাম হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, সাধারণত যে কবিতাগুলো আমরা পাঠ করছি, প্রত্যেকটি কবিতাই কোনো না কোনো কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। তো এই আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেই কাব্যগ্রন্থের নামই হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। তাহলে এই আমি কিংবদন্তির কথা বলছি, এটা একটা কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ। এবং এই আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থের একটি কবিতার নাম আমি কিংবদন্তির কথা বলছি। এই কারণে এই আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি হচ্ছে একই নামের কাব্যগ্রন্থের একটি নাম কবিতা। ঠিক আছে? তো এই ধরনের যেমন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী নামে একটি কবিতা আমরা পড়ছিলাম। সেই সোনার তরী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের একটি বিখ্যাত কবিতা। তাহলে এই কারণে সোনার তরী কাব্যগ্রন্থের নামানুসারে যেহেতু একটি কবিতা হয়েছে, বা কবিতার নামানুসারে যেহেতু একটি কাব্যগ্রন্থের নাম হয়েছে, সেই কারণে সেই কবিতাটিকে বলা হয়েছে নাম কবিতা। অতএব আমরা জানতে পারলাম আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহর একই কাব্যগ্রন্থের নাম কবিতা। আচ্ছা, এখন আমরা কিংবদন্তি কি এইটুকু আসলে আমাদের জানা উচিত। কিংবদন্তি শব্দের অর্থ কি? কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে, বইয়ে দেওয়া আছে জনশ্রুতি। জনশ্রুতি আসলে জনশ্রুতি কি? অর্থাৎ যেটা লোকমুখে শোনা যায় কিন্তু লোকেরা সেটাকে ব্যাখ্যা দিতে পারেন না, সুন্দরভাবে একটা নির্দিষ্ট ছকে ব্যাখ্যা দিতে পারেন না, সেটাকে বলা হয় জনশ্রুতি। ঠিক আছে? জনে জনে যে কথাগুলো
প্রচলিত হয়ে আসছে, সেটা হচ্ছে জনশ্রুতি। আমরা যদি কিংবদন্তি সম্পর্কে আরেকটু আমরা যদি ধারণা নিতে চাই, তাহলে সেই কিংবদন্তি হচ্ছে যে আমি একজন ব্যক্তি সম্পর্কে আমি আহ, ব্যাখ্যা দিতে চাই, অর্থাৎ তার সম্পর্কে আমরা বিশেষণ ব্যবহার করতে চাই। তো সেই বিশেষণটা কি নামে আমরা বিশেষণ দিলে তাকে আমি উপযুক্ত মনে করব? ভালো, শুধু ভালো বললে হবে না, খুবই ভালো। আমি খুবই ভালো বললেও মনে হচ্ছে কম হয়ে যাবে। দারুণ ভালো, খুবই 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 ভালো, তারপরে মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি যদি আহ, প্রয়াত আহ, যদি খেলোয়াড়কে আমি যদি উপস্থাপন করতে চাই, তাহলে তিনি হচ্ছেন ম্যারাডোনা। ম্যারাডোনা এত ফুটবল ভালো খেলেন বা খেলেছিলেন যে ম্যারাডোনা সম্পর্কে আরো একটু বলতে চাই যে উনি খুবই ভালো খেলছিলেন। খুবই ভালো না, আরো ভালো খেলছিলেন না, আরো ভালো না, তার চেয়েও অনেক ভালো, আরো ভালো, আরো ভালো, অনেক ভালো খেলেছিলেন ম্যারাডোনা। মনে হচ্ছে যে আমার বলাটা কম হয়ে যাচ্ছে, আরো 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 বলতে চাই ম্যারাডোনা সম্পর্কে। যা বলছি মনে হচ্ছে কম বলছি, আমি বলে শেষ করতে পারছি না। এই বলে যে শেষ করতে পারছি না, এক কথায় সেটাকে আমরা কি বলতে পারি? অর্থাৎ আমি যাহা জানি তাহা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি যাহা জানি তাহা ভাষায় প্রকাশ করতে পারছি না, এটাকেই বলা হয়েছে কিংবদন্তি। এই জন্য বলা হয় কিংবদন্তি খেলোয়াড় ম্যারাডোনা, কিংবদন্তি খেলোয়াড় পেলে, কিংবদন্তি খেলোয়াড় সচিন টেন্ডুলকার, কিংবদন্তি খেলোয়াড় স্যার ডন ব্র্যাডসম্যান, অথবা কিংবদন্তি নায়ক, কিংবদন্তি মহানায়ক উত্তম কুমার, কিংবদন্তি নায়ক অমিতাভ বচ্চন বা শাহরুখ খান। ঠিক আছে, তো এই যারা বিশেষণের পর বিশেষণ যোগ করলে যাদের তাও কম বলা হয়, সেই ব্যক্তির সামনে আমরা বসাতে পারি কিংবদন্তি। ঠিক আছে, তো এই কিংবদন্তি তাহলে আমরা আহ, ব্যবহার মানে আমরা জানলাম যে সাধারণত যারা স্টার, যারা তারকা, তাদের সামনে কিংবদন্তি বসানো যায় বা বসাই আমরা। কবি আবু জাফর ওবায়দুল্লাহ, তিনি সরকারের উচ্চপদস্থ একজন কর্মকর্তা ছিলেন এবং মন্ত্রী ছিলেন। তো তিনি সাধারণ মানুষের জীবন, যাপিত জীবন, অর্থাৎ যেসব মানুষের একদম নিতান্তই একদম সহজ সরল, যেসব মানুষের একদম প্রত্যঞ্চলে, যেসব মানুষের কথা কেউ লিখে না, যেসব মানুষের কথা কেউ বুঝে না, সেই সব মানুষের মর্মবাণী বুঝে উপলব্ধি করে কবি আবু জাফর ওবায়দুল্লাহ কবিতা লিখলেন, আমি কিংবদন্তির কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি আপাত দৃষ্টিতে কবিতাটি একটু ভিন্ন আঙ্গিকে লেখা, অর্থাৎ গদ্য ছন্দ তো বটেই, কিন্তু মনে হচ্ছে যে সাবলীলভাবে কবি বারবার করে একটা শব্দ বন্ধ চয়ন করেছেন, অর্থাৎ একটা শব্দের পর একটা শব্দ, যেমন মালা গাথে ঠিক মালার মতোই একটা শব্দের পর একটা শব্দ এমনভাবে গেঁথেছেন কবি আবু জাফর ওবায়দুল্লাহ। এই জন্য কবিতাটি একটি অনবদ্য কবিতা হয়ে গেছে। তো এই কবিতায় আমরা কিংবদন্তি কবি আবু জাফর ওবায়দুল্লাহ কাকে বলতে চেয়েছেন কিংবদন্তি, মানে কার সামনে উনি কিংবদন্তি শব্দটা ব্যবহার করেছেন সেটুকু আমরা আগে দেখব। তার আগে আমরা কবিতা কি সেটুকু আমরা জানার চেষ্টা করি। কবিতা আমরা জানি যে 2 লাইনের হতে পারে, কবিতা 10 লাইনের হতে পারে, 100 লাইন হতে পারে, 200 লাইন হতে পারে, তার চেয়েও বড় হতে পারে। কিন্তু কবিতার মধ্যে যতক্ষণ পর্যন্ত একটা ভাব বিষয় বস্তু ঠিকভাবে উপস্থাপন না হবে, আঙ্গিক কৌশলগত ঠিকভাবে বিন্যস্ত না হবে, ততক্ষণ পর্যন্ত সেটিকে কবিতা বলা যাবে না। তাহলে কবিতার পরিসরটা নিয়ে কিন্তু বিচার করা যাবে না, কবিতার বিষয় বৈচিত্র্যটা আগে দেখতে হবে। আমরা কবিতা কাকে বলি? আমরা জানি যে আমরা যদি একটা কোনো কেউ যদি সুন্দরভাবে কোনো কথা উপস্থাপন করেন, সেটা তার কবিতার মতো শোনা যেতে পারে বা কবিতার মতো অনবদ্য হয়ে ওঠে আমাদের কাছে।
কবিতা আমরা জানি যে কবিতার বইয়ে পাওয়া যায় কবিতা, অথবা কবিতা কোনো পত্রিকায় পাওয়া যায় বা কোনো লিটল ম্যাগাজিনে পাওয়া যায়, এরকম ধরনের এগুলো হচ্ছে কবিতা, কয়েকটা লাইন মিলে একটি কবিতা হয়। কিন্তু কবি আবু জাফর ওবায়দুল্লাহ সেটাকে কবিতা বলেননি। উনি কবিতার সংজ্ঞাটা একবারে বইয়ের পাঠ্যপুস্তক বা বই থেকে সম্পূর্ণ আলাদা একটা জায়গায় উনি কবিতার একটা সংজ্ঞা দিয়েছেন। উনি বলতে চেয়েছেন যে কেউ একজন হেঁটে যাচ্ছে, তার হাঁটুনিটা সবার মধ্যে থেকে একটু আলাদা, তিনি নিপুণভাবে হেঁটে যাচ্ছেন, সাধারণভাবে হেঁটে যাচ্ছেন, কিন্তু তার হাঁটুনিটা একটু অসাধারণ মনে হচ্ছে। তাহলে তিনি যে হাঁটছেন সেই হাঁটাটা হচ্ছে তার কবিতা, এবং যিনি হাঁটতেছেন তিনি হচ্ছেন কবি। আবার বলছি, যে খেলোয়াড় ফুটবল নিপুণভাবে খেলছেন, তার কেরামতি ফুটবল খেলায় একবারে দেখার মতো, সেই খেলোয়াড় হচ্ছেন কবি, এবং তার ফুটবল খেলাটা যেটাকে দর্শক বা যারা দেখে তারা উপলব্ধি করছে খুব আনন্দ ভরে, সেটা হচ্ছে কবিতা। অথবা আমরা আরো যদি বিশ্লেষণ করতে চাই, যে কৃষক কৃষি কাজ করে সারাদিন পরিশ্রম বা সারা বছরটা পরিশ্রম করার পর যখন তার ফসলটা মাঠ থেকে যখন ফসলটা তুলে নেন, সেই ফসলটা হচ্ছে তার কবিতা। আর যে কৃষক এই ফসলটা ফলিয়েছেন তিনি হচ্ছেন কবি। তাহলে কৃষককে কবি বলা হয়েছে, এবং এই কৃষকের কবিতা হচ্ছে তার ফসল। অথবা আমরা আরো যদি উদাহরণ দিই, জেলে মাছ ধরে, তাহলে মাছ ধরাটা হচ্ছে তার কবিতা, আর জেলে হচ্ছেন কবি। তো আমরা দেখেছি যে আমাদের যারা পূর্বপুরুষ, অর্থাৎ আজ থেকে আরো কয়েক হাজার বছর আগের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের এই বাংলায় কিন্তু অন্ধকারে ঘেরা ছিল। কেমন অন্ধকারে? তখন চারদিকে বন জঙ্গলে ঘেরা ছিল, সাপত সংকুলে ভরা ছিল, বিভিন্ন জন্তুতে, ভয়ঙ্কর জন্তুতে, বা মানে একবারে ভয়ঙ্কর একটা পরিবেশ, তখন ভুতুরে একটা পরিবেশ ছিল। সাধারণত লোকালয়ে এমন জনবসতি ছিল না। সেই তখনকার দিনের যে গুটি কয়েক মানুষেরা ছিল, তারা পরবর্তী প্রজন্মের জন্য বসবাসযোগ্য ভূমি দান করার জন্য সেই জঙ্গলটা পরিষ্কার করে তারা পরবর্তী প্রজন্মের জন্য একটা নতুন পৃথিবী, নতুন বাংলা, নতুন ভূখণ্ড তৈরি করে দিয়েছেন, যাতে সহজভাবে একজন মানুষ আরেকজনের মানুষের সাথে ভাব বিনিময় করতে পারে, অথবা আরাম আয়েশে থাকতে পারে। অথচ আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, আমরা কি সেই সব পূর্বপুরুষের কথা কখনো ভেবেছি যে আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা অনুর্বর ছিল, সেই জায়গাটা আগে একদম ভয়ঙ্কর জন্তুতে পরিপূর্ণ ছিল, সেই জায়গাটা জঙ্গলে ঘেরা ছিল? আমরা তার কথা ভাবিনি। কবি আবু জাফর ওবায়দুল্লাহ তিনি ভেবেছেন যে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি সেই জায়গাটা আমাদের পূর্বপুরুষেরা আমাদের জন্য কত অক্লান্ত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে তারা আমাদের জন্য এই বসবাসযোগ্য একটা ভূখণ্ড তৈরি করেছেন। অতএব তারাই হচ্ছেন প্রকৃত কিংবদন্তি। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার কিংবদন্তি হচ্ছেন তারাই যারা বাতাসে ঘামের গন্ধ চারদিকে ছড়িয়ে দিয়েছেন। সেই ঘামের গন্ধ আমরা যারা শুঁকতে পারি না, তাহলে আমরা আজন্ম কৃতদাস থেকে যাব। কবি বারবার বলছেন যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। তাহলে কবিতার সাথে এই আজন্ম কৃতদাস থাকার কি সম্পর্ক? কবিতার সাথে মায়ের কোলে শুয়ে গল্প শোনার কি সম্পর্ক? কবিতা বলতে আসলে উনি কবি আবু জাফর ওবায়দুল্লাহ বোঝাতে চেয়েছেন যে এই কবিতা
বলতে যে কবিতা হচ্ছে মানুষের জন্য কল্যাণকর, যা কিছু কল্যাণকর সেটা হচ্ছে কবিতা, এবং যিনি কল্যাণ বয়ে আনবেন, কল্যাণকর কিছু করবেন, তিনি হচ্ছেন কবি। এই জন্য উনি বারবার করে বলছেন যে কবি এবং কবিদের কথা যে শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমরা এখানে দেখেছি যে যদি আমরা যুদ্ধের প্রেক্ষাপট সম্পর্কে আমরা আলোচনা করি, যে 1971 সালের মুক্তিযুদ্ধে যে তরুণ দামাল ছেলেরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই যুদ্ধের ময়দানটা ভয়ঙ্কর ছিল। সেই যুদ্ধে যাওয়ার জন্য প্রাণান্ত, মানে অর্থাৎ তখনকার দিনের যে তরুণ যে ছেলেরা ছিল তারা যুদ্ধে যাওয়ার জন্য এত নিবেদিত ছিল, তাদের মা বাবারা তাদেরকে আগলে ধরার খুব চেষ্টা করছিল যে তোমরা যাওয়ার দরকার নেই যুদ্ধে, কারণ তোমরা সব সন্তান যদি চলে যাও তাহলে তো আমরা শূন্য হাতে থাকবো, ঠিক আছে। কিন্তু কোনো সন্তানই মানেননি, তারা চলে গেছিলেন যুদ্ধে। তো এটাও আলোকপাত করেছেন কবি আবু জাফর আহমদুল্লাহ এই কবিতায়। আমরা এটা পরবর্তীতে আরেকটু বলার চেষ্টা করব। তো আমরা একটু কবিতাটা একটু পড়ি, তাহলে হয়তো আমাদের আরো সহজ হবে। দেখি যে ওই যে দামাল ছেলেরা যারা যুদ্ধে যাওয়ার জন্য খুব খুব উজ্জীবিত হয়েছিলেন, সেই দামাল ছেলেরা যে যুদ্ধ করার পর যে স্বাধীনতা এনে দিয়েছেন, সেই স্বাধীনতা হচ্ছে কবিতা, এবং সেই সব যোদ্ধারা হচ্ছেন কবি। তাহলে কবি এবং কবিতা দুটোই আমরা উপলব্ধি করব এবং উপলব্ধি করা উচিত। যাই হোক, আমরা কবিতাটা পড়ি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আমি আমার প্রথমেই বলে দিচ্ছেন, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে, এখানে কিন্তু চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়েছে, তার বলা হয়েছে। তার ব্যবহার করার কারণ হচ্ছে যে কাউকে যদি সম্মান দেওয়া হয় তাহলে তার তয়াকার র একটা তার আছে, ঠিক আছে, একটা তয়াকার র আছে, একটা হচ্ছে তয়াকার চন্দ্রবিন্দু আছে। এটা সম্মান দেওয়া, এটাও দুইটাই সর্বনাম, কিন্তু এই সর্বনামটা হচ্ছে সম্মান অর্থে ব্যবহৃত হয়েছে, সম্মান দেওয়ার জন্য, এই জন্য তার দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে আমাদের পূর্বপুরুষদেরকে। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে, তার হাতের মুষ্টিতে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। এই যে রক্ত জবার মতো ক্ষত কখন হয়? রক্ত জবার যে রংটা ঠিক আমাদের গায়ের যে রক্তটা রয়েছে সে রক্তের মতোই দেখতে। তো রক্ত জবার মতো ক্ষত ছিল। রক্ত জবার মতো বলতে রক্ত জবার রঙের মতো তার গায়ে ক্ষত চিহ্ন ছিল। অর্থাৎ আমাদের গায়ে থেকে রক্ত জবার চিহ্নটা কখন আসবে? যখন আমার গা থেকে যখন রক্ত ঝরবে তখন। তো তার পিঠে রক্ত জবার মতো, পিঠে রক্ত জবার মতো কেন? কারণ আমাদের পূর্বপুরুষেরা বিভিন্ন সময়ে বিভিন্ন শাসক গোষ্ঠীর হাতে নির্যাতিত ছিলেন। তো এই শাসক গোষ্ঠীরা এত নির্যাতন করেছিলেন, এত পিঠে চাবুক মেরেছিল, যার দরুন পিঠ থেকে রক্ত ঝরত, সেই রক্তের কথা বলা হয়েছে। এই জন্য তিনি বলছেন তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অর্থাৎ আগে আমাদের পূর্বপুরুষেরা যে পাহাড় সমান, তখন তো আমাদের এই ভূখণ্ড উঁচু নিচু ছিল, সেই উঁচু নিচুগুলোকে ওনারা কি করতেন? উপরে উঠে কেটে 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 আজকে আমরা সমতল ভূমি পেয়েছি। এই জন্য বলছেন তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং শাপতের কথা বলতেন। আমি একটু বলে নিই যে অরণ্য এবং শাপত, এখানে একটা শব্দ রয়েছে শাপত। শাপত শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সংযোগ, পদ। শাপত শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সংযোগ
পথ। এবং এখানে শন শব্দের অর্থ হচ্ছে কুকুর, কুকুর, অথবা এটাকে বলা হয় সারমেয়। সারমেয়, সারমেয় শব্দের অর্থ কুকুর, অর্থাৎ এই কুকুরের পা, জংলি কুকুর যেটা জঙ্গলে থাকে, সেই জংলি কুকুর, ঠিক আছে, বন্য কুকুর যেটাকে বলা হয়, এই বন্য কুকুরগুলো খুবই খুবই হিংস্র হয়, সেই হিংস্রের কথা বলা হয়েছে এখানে। সাপদ, পদ মানে পা। তো এখানে অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন, তিনি কবি এবং কবিতার কথা বলতেন, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন, প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি, যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, যে মৎস্য লালন করে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে, যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে, যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। দীর্ঘদেহ পুত্রগণ, আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। আমি কবি এবং কবিতার কথা বলছি। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্ত জবার মতো উচ্চারিত, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। আমি কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমি কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? কবিতাটি সংক্ষেপিত করা হয়েছে, অর্থাৎ আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটির পরিসরটা অনেক বড়, কিন্তু পাঠ্যপুস্তকে কবিতাটি সংক্ষেপিত করা হয়েছে। এই কবিতাটি মূলত যে ইতিহাস সচেতন একটি কবিতা, ঐতিহ্য সচেতন একটি কবিতা, এবং যে সচেতনতা আমাদের প্রয়োজন সেইটুকুই কবি সুন্দরভাবে উপস্থাপন করেছেন এই কবিতায়। তো আঙ্গিকগত কৌশল একটু ভিন্ন ধর্মের, কারণ আমরা যে ইন্দ্রিয় দিয়ে আমরা যা কিছু অবলোকন করি বা অনুধাবন করি, এই ইন্দ্রিয়ের বাইরে আরেকটা ইন্দ্রিয়কে
এখানে উপস্থাপন করা হয়েছে, মানে অর্থাৎ মানে একদম ডিরেক্টলি যা বলেছে তাকে অনুধাবন করা যাবে না। সেই যা বলেছে সেইটাকে এমনভাবে আমাদেরকে তাৎপর্যটা আরেক জায়গায় এমনভাবে নিয়ে আসতে হবে, ইন্দ্রিয়াতীত যেটাকে বলা হয়, তাহলে আমরা এই কবিতাটিকে অনুধাবন করতে পারবো। তো কবিতাটি একটি গদ্য ছন্দ, অর্থাৎ বর্তমানে যে আধুনিক বাংলা সাহিত্যে যে নতুন একটি কবিতার ছন্দ সংযোজন করা হয়েছে, সেটি হচ্ছে গদ্য ছন্দ। এবং এখানকার এই কবিতার যে ভাষাটা একেবারেই প্রাকৃতিক এবং স্বাভাবিক, এই জন্য এই কবিতাটি গদ্য ছন্দ এবং অনবদ্য একটি কবিতা। তো আজকে এই কবিতার আলোচনা এটুকুই ছিল। আমরা পরবর্তীতে আরও এই কবিতাগুলো সম্পর্কে কলেজে, যদি আমাদের এই করোনার কাল আমাদেরকে মুক্তি দেয়, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে আবার ফিরবো সবাই। সেই ক্লাসে আরও এগুলো আলোকপাত করার চেষ্টা করব। ততদিন পর্যন্ত সবাইকে শুভকামনা এবং ভালো থেকো।